গুড ইভিনিং অল ভিউয়ার্স। আজকে যে নতুন টপিক আমি শুরু করতে চলেছি দ্যাট ইজ কল ফ্রিকশন। এটা আমাদের একটা নতুন চ্যাপ্টার। ওকে, ফ্রিকশন। তো আজকে আমরা ফ্রিকশনের সম্পূর্ণ যে বেসিক কনসেপ্ট সেটা জানবো। ওকে, সেই ফ্রিকশনে আমরা বিভিন্ন ধরনের মেকানিক্যাল যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো তো পরে দেখবো, বাট ফ্রিকশন কেন পড়ছি না পড়ছি বা মেকানিক্যাল বিভিন্ন ধরনের সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য, ফোর্স অ্যানালাইসিস করার জন্য ফ্রিকশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের সিভিল স্টুডেন্টদের জন্য স্ট্যাটিকে ফ্রিকশনটা রয়েছে। আর আমাদের এই ফ্রিকশনের ইন্টারনাল যেসব কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো জানাটা অত্যন্ত জরুরি, কারণ ইন ফিউচার আমরা বিভিন্ন ধরনের মেশিন ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের ফ্রিকশনাল ফোর্স দরকার আছে সেখানে অ্যানালাইসিসের জন্যে। এছাড়া বিভিন্ন যখন আমরা থিওরি অফ মেশিন বা অন্যান্য স্ট্যাটিকের পার্ট পড়বো সেখানেও আমরা ফ্রিকশনের বিভিন্ন ধরনের কনসেপ্টকে পাবো। ওকে, তো তাহলে ফ্রিকশনটা শুরু করা যাক। ফ্রিকশন বেসিক্যালি কি? ফ্রিকশনটা হচ্ছে আমাদের একটা রেজিস্টিভ ফোর্সের মতো, যেটা আমার দুটো সারফেসের যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট অফ বিটুইন টু সারফেসেস, সেই সারফেসের দুটো বডির মাঝে যে জায়গাটা থাকে, এইটা আমার একটা বডি, এবং এই বডিটা আমার একটা ফ্ল্যাট সারফেসের ওপর রয়েছে। তো এই বডিটা আমার যে সারফেসের ওপর রয়েছে, এই সারফেসের সাথে বডির যে সারফেস যে কন্ট্যাক্টে রয়েছে সেই এরিয়াটাতে, সেই সারফেস সারফেস কন্ট্যাক্ট আছে যেখানে, সেই এরিয়াটাতে আমার রেজিস্টিভ ফোর্সটা কাজ করে। বিশেষ করে কোনো বডির মধ্যে রিলেটিভ মোশনকে রেজিস্ট করার জন্য। ওকে, তো আমি যদি পি ফোর্স দিয়ে বডিটাকে টানি, তো এই সারফেসের সাথে যেহেতু বডিটা ডাইরেক্টলি কানেক্টেড আছে, সো আমার ফ্রিকশনাল ফোর্সটা আমার এই ফোর্সের অপোজিটে কাজ করবে। ওকে, তো এই ফ্রিকশন ফোর্সটা আমার সবসময় সারফেসের সাথে প্যারালাল, কন্ট্যাক্টিং সারফেসের সাথে প্যারালাল হয়। ওকে, তো এখানে তাহলে ফ্রিকশনের আমাদের ডেফিনেশনটা দেখে নিই যে ফ্রিকশন কি। সো ফ্রিকশন, ওকে, ফ্রিকশন ইজ আ ফোর্স that resist the relative motion between two contacting সারফেসেস। মানে এই ফ্ল্যাট সারফেসের সাথে এই বক্সটা বা বডিটার যে আমার বটম সারফেস আছে সেটা আমাদের ডাইরেক্টলি কানেক্টেড আছে, দ্যাট ইজ কল্ড সারফেস ওয়ার ফ্রিকশন ইজ produced due to the এক্সটার্নাল ফোর্স ইজ টু বি অ্যাপ্লাইড। বলতে গেলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করার জন্য এই বডিটার মধ্যে একটা রিলেটিভ মোশন তৈরি হলো, এই সারফেসের রেসপেক্টে যে রিলেটিভ মোশন তৈরি হলো, সেই রিলেটিভ মোশনটাকে আটকানোর জন্য আমাদের ফ্রিকশনাল ফোর্স ডেভেলপ হয়। ওকে, তো এই যে ফ্রিকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, ফ্রিকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি নর্মালি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমার ড্রাই ফ্রিকশন, আর একটা হচ্ছে ওয়েট ফ্রিকশন। তো এটা খুবই বুঝবার একটা সহজ উপায় আছে। ড্রাই ফ্রিকশন কি? ড্রাই ফ্রিকশন হচ্ছে আমার সারফেস আর এই বডিটা এর কন্ট্যাক্ট যে সারফেসটা আছে তার মাঝে কোনো রকম লুব্রিকেটেড আইটেম থাকবে না, তাহলে সেটা আমার ড্রাই ফ্রিকশন হবে। ওকে, মানে তাদের কন্ট্যাক্টিং সারফেসে কোনো রকম লুব্রিকেশন থাকবে না দুটো সারফেসের মাঝে যেখানে ওদের কন্ট্যাক্ট হয়েছে। আর ওয়েট ফ্রিকশন কি?
যেখানটাতে আমার দুটো বডির মধ্যে দুটো সারফেসের মাঝে যে মেটিং পার্টটা আছে আমার, সেখানে আমার লুব্রিকেন্টস প্রেজেন্ট থাকবে যাতে ফ্রিকশনটাকে রিডিউস করা যায়। বেসিক্যালি ড্রাই ফ্রিকশনটা আমাদের স্ট্যাটিকের কনসেপ্ট, যেখানে পুরো ফ্রিকশনটা আমরা এখানে ড্রাই ফ্রিকশনেই পড়বো। ওকে, সো ইট অকার্স when the unlubricated surfaces of two solids are in contact under a condition of sliding. Okay, sliding or a tends to slide. স্লাইডিং হবেই এমন কোনো মানে নেই, টেন্ডেন্সি যদি থাকে স্লাইডে সেক্ষেত্রেও হবে। ওকে, তো দ্যাট ইজ কল্ড ড্রাই ফ্রিকশন। এই সারফেসের মধ্যে মানে ফ্ল্যাট সারফেস এবং এই বক্সের বটম সারফেসের মধ্যে যে কন্ট্যাক্টিং সারফেস আছে দুটোর, তার মাঝে কোনো রকম লুব্রিকেশন থাকবে না, আনলুব্রিকেটেড সারফেস হবে। ওকে, আনলুব্রিকেটেড মানে যেখানে লুব্রিকেশন সিস্টেম নেই। তো এটা আমরা এখানে স্টাডি করবো বেসিক ফ্রিকশনের ক্ষেত্রে। ওয়েট ফ্রিকশনটা আমরা পড়বো ডিজাইনোমেশনে গিয়ে, সেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশনের কনসেপ্ট থাকবেই, প্লাস তার সাথে ফ্লুইড মেকানিক্সের কিছু কনসেপ্ট থাকবে, সেই দুটোকে মিলিয়ে আমরা সেখানে স্টাডি করব ওয়েট ফ্রিকশনে। তো এখানে কি আমাদের lubricants present between two mating surfaces. ওকে, দুটো মেটিং সারফেসের মাঝে লুব্রিকেশন করা থাকবে যাতে আমার ফ্রিকশনটা রিডিউস করা যায়। সেখানে আমাদের এরিয়াটা কনসিডার করতে হবে অ্যাকর্ডিং টু ফ্লুইড মেকানিক্স থিওরেম। ওকে, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু অন্যরকম হয়। এবার ড্রাই ফ্রিকশনের ক্ষেত্রে আমাদের কোনো রকম লুব্রিকেশন নেই, তাই এরিয়া ডাইরেক্টলি ম্যাটার করে না। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের ক্লাসিফিকেশন। এবার এই যে বডিটা আছে, এই বডিটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম কনসিডার করি, তাহলে বডিটার আমার একটা নিজস্ব ওয়েট আছে যেটা আমার ডাউনওয়ার্ড কাজ করছে। এই ওয়েটটাকে ফোর্স কিভাবে ব্যালেন্স করছে, সারফেসের ওপর আছে, তো সারফেসের ওপর যেহেতু আছে তো এই সারফেসটা আমার নর্মাল রিয়াকশন দেবে। আর এই যে আমার সারফেসটার সাথে আমি যে পুল করছি রাইট সাইডে, এই পুল করার জন্য আমার পুল যাতে না হয়, রিলেটিভ মোশনটা না হয়, সারফেসের রেসপেক্টে বডির যে রিলেটিভ মোশন সেটা যাতে না হয়, তার জন্য আমার ফ্রিকশনাল ফোর্স কাজ করছে অপোজিট ডাইরেকশনে, এবং সেটা আমার সারফেসের সাথে প্যারালাল হবে ফ্রিকশনাল ফোর্সটা। ওকে, তো আমার কি হচ্ছে এখানে, ফ্রিকশন ইজ ডেভেলপড parallel to the surface. ওকে, এবার আমার কথা হচ্ছে এখানে প্যারালাল হবে ফ্রিকশনটা কার সাথে, সারফেসের সাথে। ওকে, মানে এটা আমার সারফেসটা ছিল এবং ফ্রিকশনটা ওর সাথে প্যারালাল কাজ করছে। আমাদের ফোর্স যত বাড়বে ফ্রিকশনও তত বাড়বে, তো আমাদের ফোর্স যত বাড়বে ফ্রিকশনও তত বাড়বে, কিন্তু আফটার এ সার্টেন টাইম যদি একটা লিমিট পর্যন্ত আমি লোড অ্যাপ্লাই করি, ফ্রিকশন কিন্তু আমাদের সেটাকে আটকে রাখতে পারবে। ওকে, ফ্রিকশন কিন্তু আমাদের আটকে রাখতে পারবে বডিটাকে এক জায়গাতে, বাট সেই লিমিটটা ক্রস করে গেলে কিন্তু আমার বডিটা স্লাইড করতে স্টার্ট করে যাবে, তখন কিন্তু আমার ফ্রিকশনাল ফোর্সটা কমে যাবে, ফ্রিকশনটা সেরকম কাজ করবে না। তো আমাদের ফোর্সের সাথে এই যে ফ্রিকশনটা মানে পি এর সাথে আমাদের এফটা কীভাবে ভ্যারি করছে সেটা আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে যে ফ্রিকশন কীভাবে কাজ করে সেটা অ্যানালাইসিস করা
এবং ফ্রিকশনের যে এফেক্ট সেটাকে অবজার্ভ করা। ওকে, সো দ্যাট ইজ ফোর্স, দ্যাট ইজ ফ্রিকশন। ফোর্স মিনস যেটা আমি অ্যাপ্লাই করছি এক্সটার্নালি। ওকে, তো প্রথমত যখন যতটাই ফোর্স দেবো ততটাই ফ্রিকশন ডেভেলপ করবে। সো ফোর্স দিচ্ছি, ফ্রিকশন দিচ্ছি, ফোর্স দিচ্ছে, ফ্রিকশনও দিচ্ছে, ফোর্স দিচ্ছে, ফ্রিকশনও দিচ্ছে। সো দ্যাট ইজ, আমি ধরে নিচ্ছি এখানে আমি ফোর্স দিলাম, এখানে আমার এই পয়েন্টে আমার ফ্রিকশনটা ম্যাক্সিমাম। ওকে, এটা হচ্ছে আমার পি মিনিমাম। পি মিনিমাম কেন? কেন যে মিনিমাম ফোর্সের জন্য আমার ফ্রিকশনটা ম্যাক্সিমাম হচ্ছে। ক্লিয়ার? মানে আমি যত ফোর্স দিচ্ছি, যত ফোর্স বাড়াচ্ছি, তত ফ্রিকশনও বাড়ছে। আফটার এ সার্টেন টাইম ফ্রিকশনটা আমার ম্যাক্সিমাম হয়ে যাবে। মানে যে পয়েন্টে গেলে আমার ফ্রিকশন লাস্ট লিমিট অবধি কাজ করবে, সেই পয়েন্টের বেশি হয়ে গেলে আমার ফ্রিকশনটা কিন্তু তখন আর কাজ করবে না, মানে বডি স্ট্যাটিক কন্ডিশনে থাকবে না। ওকে, এই পয়েন্টের পর যখনই আমি এক্সট্রা ফোর্স দেব, এই ফোর্সটার পর জাস্ট আমি যদি এক্সট্রা ফোর্স বাড়াই, তো বডি আমার ডাইরেক্টলি মুভ করতে স্টার্ট করবে। ওকে, তো বডি আমার জাস্ট মুভ করতে স্টার্ট করবে যদি আর একটুও ফোর্স আমি বাড়াই। একটুও যদি আমি আর বাড়াই, তাহলে কিন্তু আমার বডি মুভ করতে স্টার্ট করবে। তো বডি এই ফোর্সটার থেকে যদি একটু বাড়াই, মুভ করতে স্টার্ট যখনই করবে, তখন কিন্তু ফোর্সটা বাড়ালে ফ্রিকশনটা আমার ডাউন হয়ে যাবে, ফ্রিকশনটা আর ম্যাক্সিমাম থাকবে না। ওকে, ফ্রিকশনটা কমে যাবে এবং বডিটা আমার মুভ করতে স্টার্ট করবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে। যদিও কনস্ট্যান্ট ভেলোসিটি যদি মেনটেন থাকে, তবেই আমার এই লাইনটা কনস্ট্যান্ট থাকবে ফোর্সের রেসপেক্টে। বাট এই সাধারণত এই লাইনটা আমার কনস্ট্যান্ট থাকে না। এখানে আমি রিপ্রেজেন্ট করছি এটা কনস্ট্যান্ট, বাট এটা কনস্ট্যান্ট থাকে না। ওকে, ফ্লাকচুয়েট করে। তো এইখানে আমার ম্যাক্সিমাম ফ্রিকশন যেখানে কাজ করছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক। যেখানে আমার বডিটা মুভ করছে না, কারণ আমি লোডও বাড়াচ্ছি, মানে ফোর্স দিচ্ছি, এবং ম্যাক্সিমাম ফ্রিকশন লিমিট পর্যন্ত আমার বডিটা স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, মানে যতক্ষণ পর্যন্ত আমার এই রেজিস্টিং ফোর্সটা কাজ করছে, বডিটাকে মুভ করতে দিচ্ছে না। ওকে, বাট একটা টাইম পরে কিন্তু এই বডিটা আমার মুভ করতে স্টার্ট করবে। সো যে পয়েন্টের পর আমার ফোর্সটাকে বাড়ালে ম্যাক্সিমাম ফোর্স আর আমার কাজ করবে না, সেই টাইমের পর থেকে কিন্তু আমার বডিটা আর ফ্রিকশন ফোর্সটাকে মেনটেন করতে পারবে না। মানে আমার যে ফ্রিকশনটা হবে মেটিং সারফেসে, সেটা কিন্তু আর কাজ করবে না। কারণ কি? কারণ আমার ম্যাক্সিমাম লিমিট অফ ফ্রিকশন বেরিয়ে গেছে। তো যে মিনিমাম ফোর্সের জন্য আমার ফ্রিকশন ম্যাক্সিমাম হয়, তো সেই যে পয়েন্টটা আমি পাই, দিস পয়েন্ট ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশনটা কি? যেটা হচ্ছে এফ ম্যাক্স ইকুয়ালস টু মিউ এস ইন্টু এন। এখানে মিউ এস, যে মিউ এস, এটা হলো স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। মিউ এস মানে হচ্ছে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। ওকে, আর এই যে লাইনটা আমি পাচ্ছি, এই যে কনস্ট্যান্ট লাইনটা, এই কনস্ট্যান্ট লাইনটাতে পাচ্ছি আমি এফ, মানে ফ্রিকশন যেটা পাচ্ছি, সেই ফ্রিকশনটা হচ্ছে আমার মিউ কে ইন্টু এন, মিউ কে। তো এখানে আমি মিউ কে, যেটা মিউ কে মানে হচ্ছে কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মানে বডিটা আমার যে পয়েন্টের উপর মুভ করতে স্টার্ট করছে একটা পার্টিকুলার ভেলোসিটিতে। তো এই যে জোনটা, এই লাইনের, এই লাইনটার পর থেকে যে জোনটা স্টার্ট হচ্ছে, এই লাইনের পর থেকে, দ্যাট ইজ কল্ড কাইনেটিক পার্ট। এই কাইনেটিক পার্টটা কিন্তু আমরা স্ট্যাটিকে স্টাডি করব না, আমরা এইটুকু জোনটাকেই স্টাডি করব।
এই জোনটুকু স্টাডি করব। ওকে, বেশিরভাগ ম্যাথ কিন্তু এই পয়েন্টের রেসপেক্টেই থাকে। ওকে, যেখানে আমাদের স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউজ করা হয়, বাট কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমাদের স্টাডি করব না এখানে, বাট ম্যাথমেটিক্যাল কনসেপ্টে থাকলে তখন আমরা সলভ অবশ্যই করব। ওকে, তো এই যে পয়েন্টটা, এটাকে লিমিটিং ফ্রিকশন বলা হয়, যেখানে আমার ফোর্সটা আমার ম্যাক্সিমাম ফ্রিকশন পর্যন্ত ভ্যারি করে কনস্ট্যান্টলি। আফটার এ সার্টেন টাইম যখন ফোর্সটাকে আর একটু বাড়াই, তখন কিন্তু আর ফ্রিকশনাল ফোর্স কাজ করে না, মানে ম্যাক্সিমাম ফ্রিকশন আমার লিমিটটা পেরিয়ে যায়, যার ফলে আমার বডিটা একটা পার্টিকুলার ভেলোসিটিতে মুভ করতে স্টার্ট করে, তখন ফ্রিকশনটা আচমকাই নিচে ড্রপ করে যায়। ওকে, ফ্রিকশনটা আর সেই হাই লেভেলে থাকে না, কারণ ফ্রিকশনটার কার্যকারিতা কমে যায়, যার কারণে ফ্রিকশনটা হঠাৎ ড্রপ করে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকে। জেনারেলি কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকে না। ওকে, সো এটাকে আমি মিউকে ইন্টু এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে আমার যে পি মিনিমাম আছে, পি মিনিমাম কি বলছে? মিনিমাম ফোর্স রিকোয়ার্ড tends to move the block। কোন একটা ব্লককে মুভ করবার জন্য আমার যে মিনিমাম ফোর্স দরকার, দ্যাট ইজ কল্ড ম্যাক্সিমাম ফোর্স, যেখানে ফ্রিকশনাল ফোর্স যে লিমিটটা অবধি আমার কাজ করবে। ওকে, তারপরে ঠিক বডিটা, এই পয়েন্টের পর থেকে কিন্তু বডিটা রেডি হয়ে যাবে মুভ করার জন্যে। মুভ করবে না, আবার রেডি হয়ে যাবে মুভ করার জন্যে। এবং সেটা রেডি হওয়ার জন্য যদি আমি ফোর্স বাড়াই আরও, সেক্ষেত্রে কিন্তু বডি আমার মুভ করতে স্টার্ট করবে, ফ্রিকশনটা আমার ড্রপ করে যাবে। সেই যদি এই ডায়াগ্রামটাকে ভালো করে বুঝতে পারে, তাহলে কিন্তু সে ফ্রিকশনের ম্যাথ বা ফ্রিকশনের কনসেপ্ট ইজিলি ক্যাচ করতে পারবে। ওকে, তো সাধারণত মিউকে মানে কাইনেটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, সেটা স্মল হয় স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের থেকে। ওকে, কারণ আমার এখানে ফ্রিকশনাল ফোর্সটা কম লাগছে, বাট এখানে আমার স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনে ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, সো অবভিয়াসলি এটা বেশি হবে, এটা কম হবে তুলনায়। ওকে, তো আমরা এবার দেখে নেব যে এখানে ফ্রিকশন অ্যাঙ্গেল। ওকে, ফ্রিকশন অ্যাঙ্গেলটা কি? ফ্রিকশন অ্যাঙ্গেল, ফ্রিকশন অ্যাঙ্গেল হচ্ছে ইট ইজ দ্য অ্যাঙ্গেল between normal force and resultant of normal force and maximum friction force। এটা কি বলতে চাইলো? এটাই বলতে চাইলো যে আমার যে নর্মাল ফোর্স কাজ করছে, মিন্স এই যে নর্মাল ফোর্সটা আমার কাজ করছে, এবং যে ফোর্স অ্যাপ্লাই করেছি আমি রাইট সাইডে, তো অপোজিট ডাইরেকশনে আমার ফ্রিকশন কাজ করছে। তো এই যে ফ্রিকশন এবং আমার নর্মাল ফোর্স, এই দুটো ফোর্সকে আমি রিপ্রেজেন্ট করছি একটা রেজাল্ট্যান্ট দিয়ে এদের। তো এটা যদি আমার এন হয়, আর এটা যদি আমার ফ্রিকশনাল ফোর্স হয়, তাহলে অ্যাঙ্গেলটা আমার রেজাল্ট্যান্টের সাথে নর্মাল ফোর্সের সাথে আমার অ্যাঙ্গেল করবে, দ্যাট ইজ কল্ড ফাই। দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্ট্যান্ট অ্যান্ড নর্মাল ফোর্স। ওকে, আমাদের নর্মাল ফোর্স এবং ফ্রিকশন ফোর্সের মাঝে যে রেজাল্ট্যান্ট তৈরি হচ্ছে এই দুটো ফোর্সের, সেই রেজাল্ট্যান্টের সাথে নর্মাল ফোর্সের সাথে অ্যাঙ্গেলটা হয় আমার ফ্রিকশন অ্যাঙ্গেলের। ওকে, সব সময় রেজাল্ট্যান্ট নর্মালের সাথে ফ্রিকশন অ্যাঙ্গেল তৈরি করে, এবং এই ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে আমি বার করতে পারবো ইজিলি। ওকে, তো আমরা কি জানি, এফ সমান হচ্ছে মিউ ইন্টু এন।
এটা হচ্ছে আমাদের ফ্রিকশনের সূত্র, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন। ওকে, তো আমাদের এখানে যদি আমি ফাইটা বার করি তাহলে ট্যান ফাই সমান কি হবে? ট্যান মানে কি? ট্যানজেন্ট মানে লম্ব, লম্ব এটা, যেটা হচ্ছে আমার এফটা, এফ মানে কি? মিউ এন, তো মিউ এন ডিভাইডেড বাই লম্ব এটা বাই ভূমি, ভূমি মানে কি? বেস, বেসটা হচ্ছে কি এন, লম্বটা কে, এফটাই হচ্ছে লম্ব এখানে, আর ভূমি হচ্ছে এন। তো এখানে এন এন যদি কেটে যায় তাহলে আমি কি পাবো? ফাই সমান tan inverse mu, that is friction angle that is represented by phi. ওকে, এবং এই কনসেপ্টটা আমার খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। কোনো জায়গায় যদি আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন না দেওয়া থাকে তখন আমরা মিউ দিয়ে ক্যালকুলেট করতে পারবো, যদি আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া থাকে। খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্ট অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ওকে, তো আমি এবার দেখে নেব যে অ্যাঙ্গেল অফ রিপোজ। ওকে, তো অ্যাঙ্গেল অফ রিপোজ কি? অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে if a body is resisting on an inclined surface, okay, then the angle of repose is the maximum angle at which the body can be at rest without slipping down. এর মানে কি বোঝায়? এর মানে এটাই বোঝায় যে একটা বডি আমার ইনক্লাইন্ড সারফেসে আছে। ওকে, একটা বডি আমার ইনক্লাইন্ড সারফেসে আছে। তো ফর অ্যান এক্সাম্পল আমি এখানে একটা ইনক্লাইন্ড সারফেসকে কনসিডার করছি। ওকে, দ্যাট ইজ দ্য ইনক্লাইন্ড সারফেস। এই ইনক্লাইন্ড সারফেসে আমার একটা বডি রয়েছে। ওকে, that is the angle of inclination that is represented by theta, angle of inclination। বডিটা আমার রেস্ট কন্ডিশনে আছে। ওকে, তো এখানে আমার যে অ্যাঙ্গেল অফ রিপোজটা কি বলছে, যে এখানে আমার যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা আছে সেইটার আমার যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা আমার বডিটাকে রেস্ট কন্ডিশনে রাখতে পারছি উইদাউট স্লিপিং, মানে আমি অ্যাঙ্গেলটা লাস্ট কোন ভ্যালু পর্যন্ত আমি বাড়াতে পারবো, ম্যাক্সিমাম ভ্যালু অ্যাঙ্গেলের। ঠিক আছে, হয়তো বডিটা আমার এই কন্ডিশনে এই সারফেসের ওপর রয়েছে, বাট আমি অ্যাঙ্গেলটাকে বাড়ালাম, দেখলাম বডিটা তখনও আমার স্ট্যাটিক কন্ডিশনেই রয়েছে। যদি আরেকটু বাড়াই তখনও দেখলাম স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, বাট এই ভ্যালুটার পর ঠিক আরেকটু যখনই বাড়ালাম তখনই দেখছি বডিটা আমার স্লিপ করতে স্টার্ট করলো। তো আমার ঠিক যে স্লিপ করতে স্টার্ট করলো তার ঠিক আগের পয়েন্ট পর্যন্ত আমার বডিটা স্ট্যাটিক কন্ডিশনে ছিল। তো সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা, যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের ভ্যালুটা, ইনক্লিনেশনের যে ভ্যালু, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকেই কিন্তু আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলছে। এবং সেইটা আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা কিভাবে আসছে, কনসেপ্টটা কি, সেটা আমরা এবার দেখব। ওকে, তো এই কন্ডিশনটা কি বলতে চাইছে, আমার বডিটা ইনক্লাইন্ড আছে। ওকে, তো এখানে আমার ডাব্লুটা কাজ করছে এরকম, আর সারফেসের সাথে নর্মাল কেমন কাজ করবে, পারপেন্ডিকুলার। ওকে, তো সারফেসের সাথে যদি বডিটা আমার নিচে স্লাইড হয়ে যায় তাহলে আমার ফ্রিকশন ফোর্স অপোজিট ডাইরেকশনে কাজ করবে বডিটাকে ধরে রাখার জন্য।
তো এটা হচ্ছে আমার এন, আর এটা হচ্ছে আমার মিউ এস ইন্টু এন। ওকে, মানে ফ্রিকশন ফোর্সটাকে মিউ এন এ ভাগ করে নিলাম, এফ সমান মিউ ইন্টু এন। তো এখানে স্ট্যাটিক কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইউজ হচ্ছে কারণ বডিটা আমার স্ট্যাটিক কন্ডিশনে আছে। ওকে, তো এখানে ডাব্লুটাকে আমার রিজলভ করে নেব। ওকে, তো সেটাতে তাহলে আমার এখানে ডাব্লুটাকে রিজলভ করে নিচ্ছি। তাহলে এখানে আমার অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, ওকে, তাহলে আমার এই নর্মালের সাথে যদি ইনক্লাইনটা আমার থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে ভার্টিক্যালের সাথে আমার এই কম্পোনেন্টটা থিটা হয়ে যাবে জিওমেট্রিক্যালি। ওকে, তো এটা আমার হয়ে যাবে ডাব্লু কস থিটা, এটা হবে ডাব্লু সাইন থিটা। হরাইজেন্টালের সাথে যদি আমার ইনক্লিনেশন অ্যাঙ্গেল থিটা হয়, মানে ইনক্লাইন সারফেসটা যদি হরাইজেন্টালের সাথে থিটা হয়, তাহলে আমার ভার্টিক্যালের সাথে এই কম্পোনেন্টটা থিটা হয়ে যাবে। এটাই জিওমেট্রিক সূত্র আমার, ভার্টিক্যালের সাথে ইনক্লাইনটা থিটা হয়ে যাবে। ওকে, আমি এখানে থিটা পেলাম, তো এটা কস থিটা হলো ভ্যালুটা, আর এটা সাইন থিটা হলো। তো আমি এবার ফোর্স রিজলভ করবো। ফোর্স রিজলভ করলে কি করব, তাহলে আমার ডাব্লু সাইন থিটার সমান কি হবে, এই ফোর্সটার এগেনস্টে এই ফোর্সটা কাজ করছে, তাহলে মিউ এস ইন্টু এন। তাহলে ডাব্লু সাইন থিটার সমান মিউ এস এন, আর ডাব্লু কস থিটার সাথে কে কাজ করছে, অপোজিটে নর্মাল ডিরেকশন ব্যালেন্স করছে। ওকে, আমাদের রিজলভ করি ফোর্স কেন, কারণ ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে ব্যালেন্স করার জন্যই তো। তো তাহলে আমাদের ডাব্লু কস থিটাকে ব্যালেন্স করছে কে, নর্মাল ডিরেকশন, তাহলে ডাব্লু কস থিটার সমান এন। এই দুটোকে যদি আমি ডিভাইডেড করে দিই, তাহলে এখানে আমার ডাব্লু ডাব্লু কেটে যাবে, এন এন কেটে যাবে, সাইন থিটা বাই কস থিটা সমান কি, ট্যান থিটা সমান মিউ এস, মিউ এস। ওকে, তাহলে এখান থেকে আমরা থিটার সমান কি হবে, ট্যান ইনভার্স মিউ এস। তো ট্যান ইনভার্স মিউ এস মানে কি, আমরা পড়লাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশনে ফাই। তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে থিটা ইকুয়ালস টু ফাই, মানে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা ততক্ষণ পর্যন্তই ভ্যালিড একটা পার্টিকুলার অ্যাঙ্গেল পর্যন্ত। ওকে, যখনই আমার ফ্রিকশন অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনটা বেড়ে যাবে, তখন কিন্তু আর আমার ফ্রিকশন কাজ করবে না। ওকে, তা আমার যদি ফাই এর ভ্যালু 5 হয় আর ইনক্লিনেশনও 5 হয়, ঠিক আছে, বাট যদি আমার কোনো কারণে এর থেকে থিটার লিমিট বেড়ে যায়, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশনের লিমিট যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার ক্যালকুলেশনটা করাটা সম্ভব হবে না ইজিলি, কারণ সেক্ষেত্রে আমার বডিটা মুভ করতে স্টার্ট করে দেবে ডাউনওয়ার্ড, কারণ আমার ফ্রিকশন অ্যাঙ্গেলের যে লিমিট তার থেকে বেশি হয়ে গেছে, মানে তখন ইকুয়াল হবে না, তখন কিন্তু এটা গ্রেটার দেন হয়ে যাবে, থিটা ইজ গ্রেটার দেন ফ্রম ফ্রিকশন অ্যাঙ্গেল। ওকে, এটা যতক্ষণ পর্যন্তই আমার ইকুয়াল থাকবে, যতক্ষণ পর্যন্ত এদের দুটোর ভ্যালু সেম হবে। যদি কোনো কারণে আমার থিটার ভ্যালু যদি আমার ফ্রিকশন অ্যাঙ্গেলের থেকে বেড়ে যায়, সেক্ষেত্রে আমার কিন্তু আর ফ্রিকশন কাজ করবে না, বডিটা আমার ডাউনওয়ার্ড মুভ করতে শুরু করবে। বাট এই থিটার ভ্যালুটা আমার ততক্ষণ পর্যন্তই ফ্রিকশন অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হবে, যতক্ষণ পর্যন্ত আমার থিটার ভ্যালুটা ফ্রিকশন অ্যাঙ্গেলের থেকে কম অথবা ফ্রিকশন অ্যাঙ্গেলের সমান থাকবে। ওকে, সো এই লিমিটটা জানাটা খুব দরকার ছিল, তাই এটা জানিয়ে দিলাম। আজকের এটাই কনসেপ্ট ছিল, এই এতটা কনসেপ্ট খুব ভালো করে স্টাডি করো। ওকে, এটাই ফ্রিকশনের বেসিক ছিল, ফার্দার যে কনসেপ্ট আসবে সেগুলো আমি পরে নিয়ে আসবো। ওকে, এবং এছাড়া বিভিন্ন ফ্রিকশনের অ্যাপ্লিকেশন আমরা পরের দিন দেখতে থাকবো। তো যাই হোক, আজকে এতটাই। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং যারা নতুন ভিউয়ার্স আছে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল অন করে রেখো। ইন ফিউচার বিভিন্ন ধরনের আপডেট আসতেই থাকবে, সেই আপডেটগুলোকে কভার করো।
থ্যাংক ইউ।